নমস্কার, আমি জয়জিৎ চক্রবর্তী, সায়েন্স ফ্যাকাল্টি অফ অ্যাচিভার্সিটি। আমাদের আজকের বিষয়বস্তু হলো জেনারেল সায়েন্সের উপর 25টি বিভিন্ন এমসিকিউ, যা সেন্ট্রাল এবং রাজ্যের বিভিন্ন পরীক্ষায় এসেছিল, সেইগুলির উপর একটা ডিসকাশন। মোটামুটি 1 ঘন্টার থাকবে আমাদের সেশন। তো যারা যারা প্রশ্নপত্র, যে 25টি এমসিকিউ অ্যাচিভার্সিটির পোস্টে অলরেডি শেয়ার করা হয়েছিল, যারা সেগুলো দেখোনি তাদেরকে একটু দেখে নেওয়ার জন্য অনুরোধ। এই প্রশ্নগুলির ওপরেই আজকে আমাদের আলোচনা সীমাবদ্ধ থাকবে। প্রশ্নটির 2টি অংশ রয়েছে। প্রথম অংশে ইংলিশ ভার্সন এবং পরবর্তী অংশে বাংলা ভার্সনে বা পাশাপাশি সমান্তরালভাবেই দুটো, যে যেভাবে পোস্টটি পেয়েছে তাকে সেইভাবেই দেখার জন্য অনুরোধ। তো আমরা এই প্রশ্নগুলি নিয়ে আজকে একটু ডিসকাশনের দিকে এগিয়ে যাব। তো প্রথমেই রয়েছে, হোয়াট ইজ মোর কমন নেম ফর সলিড কার্বন ডাইঅক্সাইড, অর্থাৎ জমে যাওয়া বা কঠিন কার্বন ডাই অক্সাইডের অপর নাম কি? তো কঠিন কার্বন ডাই অক্সাইড, আমরা অনেকেই জানি যে কার্বন ডাই অক্সাইড তো একটি গ্যাস, কিন্তু এটাকে তরলীকৃত করা যায় না, কারণ এটি একটি ঊর্ধ্বপাত। একে সরাসরি কঠিন অবস্থায় পরিণত করা যায় চাপ প্রয়োগ করে। সেই অবস্থাটিকে বলা হয় শুষ্ক বরফ বা ড্রাই আইস। আলোচনাটি বাংলা এবং ইংলিশ দুইভাবেই রাখার চেষ্টা করব, তবে বাংলা ভার্সনের উপর একটু জোর দেওয়া থাকবে, কেননা গ্রামে গঞ্জের যেসব ভাই বোনেরা যারা চাকুরি প্রার্থীরা রয়েছে আমাদের, তাদের জন্যই মূলত আমাদের এই প্রকল্পটি। তো কঠিন কার্বন ডাই অক্সাইড, একে আমরা শুষ্ক বরফ বলে জানি। তো 1-এর সঠিক অপশন হবে বি। বাকিগুলি সম্বন্ধে একটু বলে দিই। এপসম কি? এপসম ইংল্যান্ডের সারে কাউন্টিতে একটি শহরের নাম। তো এই এপসম শহরে প্রথম এটি পাওয়া গেছিল। এই এপসম হচ্ছে, বা এপসম লবণ, ম্যাগনেসিয়াম সালফেট .7H2O, বা সঠিক ইউপ্যাক নাম ধরে বললে ম্যাগনেসিয়াম সালফেট হেপ্টাহাইড্রেট। হেপ্টা মানে 7। এর খুব কাছাকাছি আরো একটি খনিজ পদার্থ প্রকৃতিতে পাওয়া যায়, এটাও জেনে রাখা দরকার। কাইসেরাইট এই পদার্থটি, এটি হলো ম্যাগনেসিয়াম সালফেট মনোহাইড্রেট। এটিকে আমরা কাইসেরাইট নামে জানি। এছাড়া আরেকটি যে পদার্থ অপশনে রয়েছে সেটি হচ্ছে কুইকসিলভার। কুইকসিলভার হচ্ছে মার্কারি বা পারদ, তার অপর নামই কুইকসিলভার। এইরূপ নামকরণের কারণ হচ্ছে মার্কারি দেখতে তো অনেকটা রূপোর মতো চকচকে, এবং এটি খুবই স্লিপারি, কোনো ধাতব তলের উপর দিলে এটি পিছলে যায়, সেই জন্য এর এরকম নাম দেওয়া হয়েছে। ইনফ্যাক্ট মার্কারির যে গ্রিক নাম বা প্রকৃত ল্যাটিন নাম হাইড্রারজিনাম, যা থেকে মার্কারির সংকেত Hg লেখা হয়, এই হাইড্রারজিনাম মানেই হচ্ছে লিকুইড সিলভার। হাইড্রারজিনাম কথাটার অর্থই হলো লিকুইড সিলভার বা তরল রূপা। আরেকটি পদার্থের নাম অপশনে রয়েছে, এগুলো আমরা জেনে নেব। আমরা যখনই এরকম ভাবে একটা প্রশ্ন পাবো, তার 4টি অপশন, সঠিক অপশনটা জানার সঙ্গে সঙ্গে বাকি অপশনগুলিও কিন্তু আয়ত্ত করে রাখবো, তাতে আমাদের নলেজ বাড়বে। আমাদের নলেজটা বাড়াতেই হবে সফল হতে গেলে। তো চতুর্থ যে পদার্থটি পটাশ, এটা কোনো একটা পদার্থ না। বাগানে বা চাষ জমিতে বিভিন্ন পটাশিয়াম ঘটিত সার, তার মধ্যে মূলত পটাশিয়াম সালফেট এবং পটাশিয়াম নাইট্রেট, এই দুটির মিশ্রণ। তবে এছাড়াও পটাশিয়াম কার্বনেট ইত্যাদি পদার্থের একটা মিশ্রণকে আমরা বলি পটাশ। পটাশের মূল উপাদান সালফেট এবং নাইট্রেট। এবার আমরা দ্বিতীয় প্রশ্নে চলে যাব। 1932 সালে নোবেল পুরস্কার পেয়েছিলেন
নিউট্রন পার্টিকেল আবিষ্কার করে কে? এই চারজনের মধ্যে। তো সঠিক উত্তর তো জেমস চ্যাডউইক, 2 সি। এখন জেমস চ্যাডউইক ছাড়া বাকি আর যারা যারা বিখ্যাত তাদের কয়েকজনের কথা উল্লেখ করা হয়েছে। এনরিকো ফার্মি। এনরিকো ফার্মি হলেন নিউক্লিয়ার রিয়াক্টর, পৃথিবীর প্রথম নিউক্লিয়ার রিয়াক্টর বা পারমাণবিক চুল্লি সেটি এনরিকো ফার্মিরই তৈরি। তার নাম ছিল শিকাগো পাইল 1। জে.এস. ফ্লেমিং, এটা আমরা যারা 9-10 কভার করে এসেছি তারা অনেকেই, বেশিরভাগই হয়তো মনেও আছে যে মোটর নিয়ম বা বাম হস্ত নিয়ম, এটি এনারই অবদান। ইনি ছিলেন একজন ইলেকট্রোম্যাগনেটিস্ট। আর যে চতুর্থ ব্যক্তির অপশনটি আমরা পাচ্ছি ম্যাক্স প্ল্যাঙ্ক, উনি হচ্ছেন কোয়ান্টাম থিওরির জনক। কোয়ান্টাম পদার্থবিদ্যা, তার জনক হচ্ছেন ম্যাক্স প্ল্যাঙ্ক। পরবর্তী প্রশ্নে চলে যাব। প্রশ্ন 3, যে পদার্থবিদ্যার কোন সূত্র থেকে জানা যায় দুটি তড়িতাধানের মধ্যবর্তী দূরত্ব দ্বিগুণ করলে উহাদের মধ্যে ক্রিয়াশীল স্থির তড়িৎ বলের মান আগের 4/1 হয়ে যাবে? তো সঠিক উত্তর অপশন এ, কুলম্বের সূত্র। কুলম্বের সূত্র থেকে আমরা এটা জানতে পারি। তো সূত্রগুলি একটু দেখে নেব আমরা। 3-এর সঠিক অপশন অবশ্যই এ। কুলম্বের সূত্রে কি বলা হচ্ছে, ধরা যাক যে কোনো একটা আধান আছে এখানে Q1, তার সেটা প্লাস হতে পারে মাইনাস হতে পারে। তার থেকে যদি আর দূরত্বে আরেকটি আধান থাকে Q2, সেটাও প্লাস হতে পারে বা মাইনাস হতে পারে। যদি দুটো আধানই ধনাত্মক হয় বা দুটো আধান ঋণাত্মক হয় তাহলে ওরা বিকর্ষণ করবে, দূরে সরে যেতে চাইবে। অপরপক্ষে যদি দুটি আধান বিপরীতধর্মী হয়, একটা প্লাস অন্যটা মাইনাস, তাহলে ওরা আকর্ষণ করতে চাইবে। সেই আকর্ষণ বা বিকর্ষণ বলের মান সেটা হবে ওদের মধ্যেকার ওদের যে আধানের গুণফলের সমানুপাতিক এবং ওদের মধ্যেকার দূরত্বের বর্গের সঙ্গে ব্যস্তানুপাতিক। অর্থাৎ দূরত্ব বাড়িয়ে দ্বিগুণ করে দিলে এই বলটা 2×4/1 হয়ে যাবে। দূরত্ব আগে যা ছিল তার অর্ধেক করে দিলে এই বলটা 4 গুণ হয়ে যাবে। বাকি সূত্রগুলো সম্বন্ধে আমরা একটু আইডিয়া নিয়ে নেব। বিতে দেওয়া রয়েছে, এটা কারেক্ট অপশন। বিতে আমাদের রয়েছে স্টিফানের সূত্র। স্টিফানের সূত্রে বলা হচ্ছে যে একটা যে কোনো পদার্থ তার কেলভিন উষ্ণতা, কেলভিন স্কেলে উষ্ণতা, এই উষ্ণতার সঙ্গে পদার্থ থেকে, ওই গরম পদার্থ থেকে যে পরিমাণ বিকিরিত শক্তি চারিদিকে ছড়িয়ে পড়ে তাদের একটা সম্পর্ক আছে। এই যে বিকীর্ণ শক্তি বা রেডিয়েটেড এনার্জি, সেটা ওই যে কেলভিন টেম্পারেচার তার চতুর্থ ঘাতের সঙ্গে সমানুপাতিক। অর্থাৎ বস্তুর উষ্ণতা যদি দ্বিগুণ হয় তাহলে ওর থেকে নির্গত বিকিরণের মোট শক্তি, এখানে বিকিরণ শক্তি পার একক ক্ষেত্রফল, প্রতি একক ক্ষেত্রফলে বিকীর্ণ শক্তির কথা আমরা ভাববো। প্রতি একক ক্ষেত্রফলে বিকীর্ণ শক্তি যদি উষ্ণতা ডবল করা হয় তাহলে 2⁴, 2 দুগুণে 4, 4 দুগুণে 8, 8 দুগুণে 16 গুণ বৃদ্ধি পাবে। সিতে ছিল পাস্কালের সূত্র। পাস্কালের সূত্র আমরা জানি যে চাপ একটা পরিবাহীর মধ্যে দিয়ে কিভাবে সঞ্চালিত হয় সেটা ব্যাখ্যা করে দেয়। এই সূত্র অনুযায়ী একটা পরিবাহীর কোনো অংশে চাপ প্রয়োগ করলে তা পরিবাহীর মধ্যে দিয়ে সমানভাবে সর্বত্র সঞ্চালিত হয়। এই পাস্কালের সূত্রকে কাজে লাগিয়ে হাইড্রোলিক প্রেস তৈরি করা হয়। ব্যাপারটা আমরা একটুখানি উল্লেখ করে নেব। এখানে দুটো সিলিন্ডার, মাঝখানে কোনো অসংনম্য তরল যেমন জল বা কোনো তেল দ্বারা পূর্ণ করা আছে। এই তলটার ক্ষেত্রফল যদি A1 এবং এখানে F1 বল প্রয়োগ করা হয়, দ্বিতীয় তলটার ক্ষেত্রফল A2, এখানে যদি F2 বল ফেরত পাওয়া যায় তলা থেকে, অর্থাৎ আমি এখান থেকে চাপ দিলে এই পিস্টনটা উপরে আমাকে চাপ দেবে। তো F1 বাই F2 ইকুয়াল টু A1 বাই A2 হবে। এটা হচ্ছে পাস্কালের সূত্র। আর চতুর্থ বিষয়টি যেটা উল্লেখ করা হয়েছে সেটা হচ্ছে হুকের সূত্র। হুকের সূত্রে বলা হচ্ছে যে একটা যে কোনো স্প্রিং, সেই স্প্রিংটাকে আমি যে পরিমাণ বল প্রয়োগ করব আর স্প্রিংটা যে পরিমাণে সংকুচিত হবে তারা হচ্ছে পরস্পর সমানুপাতিক। অর্থাৎ স্প্রিং এ প্রযুক্ত বল স্প্রিং এর সংকোচনের সঙ্গে সমানুপাতিক। এরপর আমরা চতুর্থ প্রশ্নে চলে যাব। এখানে রয়েছে যে পেঁয়াজ কাটলে
পেঁয়াজের মধ্যে থাকা সংশ্লেষক উৎসেচকের প্রভাবে ওর মধ্যেই থাকা অ্যামাইনো অ্যাসিড সালফক্সাইড কোন অ্যাসিডে পরিণত হয়? সঠিক উত্তর অবশ্যই এ, সালফেনিক অ্যাসিড। বাকিগুলোর কোনো প্রশ্নই আসছে না, কেননা পেঁয়াজে কোনোভাবেই সাইট্রিক অ্যাসিড থাকা সম্ভব না। আমরা অনেকেই হয়তো জানিও যে টক ফলগুলিতে সাইট্রিক অ্যাসিড থাকে, যেমন লেবু, যেমন কাঁচা পেয়ারা, যেমন কাঁচা আম, ইত্যাদি ইত্যাদি। এখন এই প্রশ্নটার সঙ্গে আমরা একটু অতিরিক্ত তথ্য জেনে নেব। পেঁয়াজ কাটলে যে ঝাঁঝ লাগে, আমাদের চোখে যে জল আসে, তার কারণ কিন্তু এই সালফেনিক অ্যাসিড। পেঁয়াজটা কাটা হলে বাতাসের সংস্পর্শে এসে যখনই ওই অ্যামাইনো অ্যাসিড সালফক্সাইড এই সালফেনিক অ্যাসিডে পরিণত হয়, তখনই সেটা উদ্বায়ী হওয়ার কারণে পেঁয়াজের থেকে বেরিয়ে আসে এবং আমাদের চোখে লাগলে আমরা সেই ঝাঁঝটা অনুভব করি। এখানে দুটো বিষয় উল্লেখ করা যায়। পেঁয়াজের এই ঝাঁঝ এটা কিভাবে কমানো যায় এটাও আমাদের জেনে রাখা দরকার। পেঁয়াজটাকে যদি আমরা যে কোনো ক্ষারীয় দ্রবণের মধ্যে একটু ডুবিয়ে রাখি, যেমন সেটা হালকা চুন জল হতে পারে, তার মধ্যে ডুবিয়ে রাখা যেতে পারে, অথবা পেঁয়াজটাকে যদি ফ্রিজে রেখে ঠান্ডা করে নেওয়া হয়, দুভাবেই আমরা ওই সালফেনিক অ্যাসিডের উৎপাদনটা বন্ধ করে দিতে পারি। তাই জন্য আমাদের আর ওই পেঁয়াজটির ঝাঁঝ চোখে লাগবে না। আরো একটা সাধারণ পদ্ধতি আছে, সেটা হচ্ছে পেঁয়াজটা কেটে জলের মধ্যে ডুবিয়ে রাখা। সালফেনিক অ্যাসিড যে উদ্বায়ী এবং জলে দ্রাব্য, তাই জলে ওটা অনেকটাই দ্রবীভূত হয়ে ঝাঁঝটা কমে যাবে। পঞ্চম প্রশ্ন, ভিনিগারের মূল উপাদান কি? এখানে ভিনিগারের মূল উপাদান হচ্ছে অ্যাসিটিক অ্যাসিড। অ্যাসিটিক অ্যাসিড হচ্ছে ভিনিগারের মূল উপাদান। বাকিগুলির মধ্যে একটু আমরা দেখে নেব যে সেগুলির কিসে কিসে থাকে। যেমন সাইট্রিক অ্যাসিড তো অলরেডি বললাম, যে কোনো টক ফলে সাইট্রিক অ্যাসিড থাকে, এটা মনে রাখতে হবে। সেটা লেবু হতে পারে, সেটা কাঁচা আম হতে পারে, যে কোনো কাঁচা ফল হতে পারে। ল্যাকটিক অ্যাসিড, ল্যাকটিক অ্যাসিডের মূল জায়গা দুটো, মূল উৎসস্থল। একটি হচ্ছে আমাদের পেশি কোষ। এখানে অনেক সময় আমরা যখন পরিশ্রম করি তখন ল্যাকটিক অ্যাসিড উৎপন্ন হয়, ফলে আমাদের পেশির অবসাদ আসে, আমরা ব্যথা অনুভব করি, দীর্ঘক্ষণ কাজ করতে পারি না। আর দ্বিতীয় যেটা ল্যাকটিক অ্যাসিডের একটা প্রধান উৎস, সেটা হচ্ছে দই। আমরা জানি যে এই ল্যাকটোজেন একটা বাচ্চাদের খাদ্য, এটার নাম আমরা অনেকেই শুনেছি। এটা মনে রাখলে এই ব্যাপারটা অনেকটা সহজ হয়ে যায়। দুধ সংক্রান্ত, ল্যাকটস, দুধ সংক্রান্ত, এটা গ্রিক ওয়ার্ড থেকে এসছে। তো দুধকে যখন দইতে পরিণত করা হয়, তখন ওর মধ্যে ব্যাকটেরিয়ার ক্রিয়ায় এই ল্যাকটিক অ্যাসিড উৎপন্ন হয়। বা ঘুরিয়ে বললে, দুধে ল্যাকটিক অ্যাসিড উৎপন্ন হলে তখন দুধটা দইতে পরিণত হয়। এভাবেও আমরা জিনিসটাকে দেখতে পারি। আমাদের পরবর্তী প্রশ্ন রয়েছে, ক্যালসিয়াম সালফেট ডাইহাইড্রেট সাধারণত কি নামে পরিচিত? তো ক্যালসিয়াম সালফেট ডাইহাইড্রেট, এটা রাসায়নিক সংকেত হবে এরকম। এটির চলতি নাম হলো জিপসাম। ক্যালসিয়াম সালফেট ডাইহাইড্রেটের চলতি নাম হলো জিপসাম। সুতরাং 6 এর সঠিক অপশন হচ্ছে জিপসাম। বাকিগুলো মিশ্র পদার্থ, যেমন কাঁচ, কাঁচ কোনো বিশুদ্ধ পদার্থ না। সোডা এবং লাইমস্টোন, চুনাপাথর, একসঙ্গে মিশিয়ে গলিয়ে ফেললে আমরা কাঁচ পেতে পারি। অ্যাসবেস্টস একটি মিশ্র পদার্থ, এটা মূলত তাপরোধী পদার্থ হিসেবে ব্যবহৃত হয়। তাপরোধী বিভিন্ন আস্তরণ তৈরি করতে ব্যবহৃত হয়। অ্যাসবেস্টস সহজে আগুন ধরে না। আর চুনাপাথর বা লাইমস্টোন, এর মূল উপাদান হচ্ছে ক্যালসিয়াম কার্বনেট। চুনাপাথর তাকে ইংরেজিতে লাইমস্টোন বলা হয়। তো এটির মূল উপাদান হচ্ছে ক্যালসিয়াম কার্বনেট। আমাদের পরবর্তী প্রশ্ন, প্রশ্ন নাম্বার 7, সবচাইতে প্রসারণক্ষম ধাতু কোনটি? অর্থাৎ কোন ধাতুকে আমরা সহজেই টেনে তারে পরিণত করতে পারি এবং পিটিয়ে পাতে পরিণত করতে পারি? কোন ধাতুর ক্ষেত্রে এটা করা সবচেয়ে সহজ? এক্ষেত্রে আমাদের যদি উত্তর নাও জানা থাকে, একটু আন্দাজ লাগালেই বুঝতে পারবো যে ধাতুকে টেনে সহজেই তারে পরিণত করা যায়, তার বা সুতো হিসেবে তার ব্যবহারও সবচেয়ে বেশি হবে।
তো আমরা টিন, অ্যালুমিনিয়াম, তামা এগুলো নির্মিত সুতোর কথা শুনেছি কি? শুনিনি। তামার অবশ্য তার হয়, অ্যালুমিনিয়ামের তার হয়, কিন্তু অত্যন্ত সরু যদি সুতোর কথা ভাবা হয়, ধাতু সুতো, তাহলে নিশ্চয়ই সোনার জড়ি বা সোনার সুতোর কথাই মনে আসে। তো আমরা ঠিকই ধরেছি, সোনাই হচ্ছে সবচাইতে প্রসারণক্ষম ধাতু। অর্থাৎ সোনাকে সহজেই পিটিয়ে যেমন পাতে পরিণত করা যায়, খুব পাতলা পাত তৈরি করা সম্ভব সোনা থেকে, তেমনি ভাবে সোনাকে টেনে খুব সরু তারেও পরিণত করা যায়। অষ্টম প্রশ্ন, কোশ্চেন 8, তড়িৎ চুম্বকীয় তত্ত্বের প্রণেতা কে? এর সঠিক উত্তর ডি, আন্দ্রে মারি অ্যাম্পিয়ার। বাকিগুলো সব বাকি বিজ্ঞানীদের সম্বন্ধে আমরা একটু জেনে নেব। মাইকেল ফ্যারাডে প্রথম ইলেকট্রোম্যাগনেটিক ইন্ডাকশন বা তড়িৎ চুম্বকীয় আবেশ সংক্রান্ত বক্তব্য রাখেন। তড়িৎ চুম্বকীয় আবেশের সূত্রগুলি মাইকেল ফ্যারাডের দ্বারাই প্রণীত। জেনারেটর বা ডায়নামো, যেটা আমাদের এখন রোজকার জীবনের একটা মূল অঙ্গ হয়ে দাঁড়িয়েছে, কেননা জেনারেটর বা ডায়নামো ছাড়া আমরা এসি বা কারেন্ট উৎপাদন করতে পারবো না। আর কারেন্ট বা এসি কারেন্ট হচ্ছে আমাদের এখন জীবনের একটা মূল, আমাদের জীবন ধারণের ভিত্তি এখন হচ্ছে কারেন্ট বা তড়িৎ। তা সেই তড়িৎ সৃষ্টি করা যায় যেভাবে, তড়িৎ চুম্বকীয় আবেশের সাহায্যে, সেই তত্ত্ব প্রণয়ন করেন মাইকেল ফ্যারাডে। জেমস ক্লার্ক, তার কথা আমরা শুনেছি, স্টিম ইঞ্জিন উৎপাদনে, স্টিম ইঞ্জিন গঠনে তার একটা ভূমিকা ছিল। হান্স ক্রিশ্চিয়ান ওরস্টেড, এটা মাধ্যমিকের যে কোনো লেভেলের বই খুললেই ওরস্টেডের পরীক্ষা বলে একটি বিখ্যাত পরীক্ষার কথা উল্লেখ পাওয়া যায়, যে পরীক্ষায় চুম্বকের কাছাকাছি একটা তার রেখে তাতে কারেন্ট পাঠালে সেই চুম্বকের কিভাবে বিক্ষেপ ঘটে সেটা বলে দেওয়া হয়। তো তড়িৎ চুম্বকত্ব বিষয়ে প্রথম ধারণা কিন্তু প্রয়োগ করেন হান্স ক্রিশ্চিয়ান ওরস্টেড। তিনিই প্রথম দেখান যে একটা চুম্বক, তার কাছাকাছি যদি তার রাখা হয়, তারে কারেন্ট পাঠালে চুম্বকটি বিক্ষিপ্ত হবে। কিন্তু এটিকে তত্ত্ব আকারে প্রথম দেন, থিওরি আকারে প্রথম প্রণয়ন করেন কিন্তু আন্দ্রে মারি অ্যাম্পিয়ার। সুতরাং কারেক্ট অপশন হচ্ছে ডি। সি আর ডি অপশন দুটি কাছাকাছি, এও বেশ কাছাকাছি, কিন্তু আমাদের মনে রাখতে হবে তড়িৎ চুম্বকীয় তত্ত্বটি প্রণয়ন করেন অ্যাম্পিয়ার। ফ্যারাডে সেটিকে আরো বাড়িয়ে নিয়ে যান সূত্র আকারে, আর এই তত্ত্ব প্রথম তত্ত্বের পরীক্ষামূলক যে প্রস্তুতি সেটি নিয়েছিলেন ওরস্টেড। নবম প্রশ্ন, গ্যালভানাইজেশন। এখানে অনেকের কাছে হয়তো প্রিন্টিং মিস্টেক ওয়ালা একটি পোস্ট গেছে, একটু ঠিক করে নিতে অনুরোধ জানাচ্ছি। গ্যালভানাইজেশন এটি কি? লোহার উপর মরিচা পড়া খুব সাধারণ একটা ঘটনা, এবং লোহাতে যখন মরচে পড়ে তখন সহজেই লোহাটা নষ্ট হয়ে যেতে থাকে। তো লোহার উপর পড়া এই যে মরিচা, এই ঘটনাকে প্রতিরোধ করার জন্য যেসব ব্যবস্থা আমরা নিয়ে থাকি তার মধ্যে একটি হচ্ছে গ্যালভানাইজেশন। এই পদ্ধতিতে কি করা হয়, লোহার উপর, লোহার চারিদিকে জিঙ্কের একটা আস্তরণ দিয়ে দেওয়া হয়। জিঙ্ক বা দস্তা, জিঙ্কের বাংলায় দস্তা। তাহলে যে পদ্ধতিতে লোহার উপর জিঙ্কের আস্তরণ দেওয়া হয় তাকে আমরা বলি গ্যালভানাইজেশন। তো এখানে বাকি অপশনগুলো তো ক্যান্সেল আউট হয়ে যাচ্ছে। বাকিগুলোর সম্বন্ধে আমরা একটুখানি জেনে নেব যে টিন, লোহার উপর অনেক সময় টিনেরও আস্তরণ দেওয়া হয়, তাকে আমরা টিন প্লেটেড আয়রন বলে থাকি, এবং এটা আমরা অনেকে ব্যবহারও করে থাকি। অনেকে বাড়ির ছাদে যে টিনের চাল বলা হয়, সেখানে যদিও প্রকৃত মানে সলিড টিন ব্যবহার করা হয় না, টিনের চাল বলতে আমরা আসলে লোহার উপর টিনের আস্তরণ দেওয়া যে প্লেট পাওয়া যায় তার কথা বলে থাকি, কারণ প্রকৃত টিন বেশ দামি ধাতু, সেটা সরাসরি আমরা ওরকম ব্যবহার করি না। দশম প্রশ্ন, কোন পদার্থটি ওজোন স্তর ধ্বংস করে? ওজোন স্তর ধ্বংস করে যেসব পদার্থ, তাদেরকে আমরা একসঙ্গে জেনে নেব, শুধু একটা পদার্থ নয়। সংক্ষেপে আমরা বলি ওডিএস, ফুল ফর্ম ওজোন বিনষ্টকারী পদার্থ, ইংলিশে বললে ওজোন ডিপ্লিটিং সাবস্ট্যান্স।
বা ওডিএস। ওডিএস কি না, যেসব পদার্থ ওজন ধ্বংস করে। তো প্রধান ওডিএস হচ্ছে নিম্নলিখিত পদার্থগুলি: সিএফসি বা ফ্লোরোকার্বন। এই ক্লোরোফ্লোরোকার্বন পদার্থটি ক্লোরিনের মুক্ত মূলক উৎপন্ন করে। সিএল ডট চিহ্নের সাহায্যে লিখি। এই ক্লোরিনের মুক্ত মূলক এরা ওজন ধ্বংস করে। এছাড়া বিভিন্ন এরোসল বলতে আমরা যে ডিওডোরেন্ট ব্যবহার করি, সেই ডিওডোরেন্ট স্প্রে, তারপরে ধান খেতে বা গম খেতে যেসব কীটনাশক ব্যবহার করা হয় সেই ধরনের স্প্রে, এগুলির মধ্যেও বিভিন্ন ধরনের রাসায়নিক থাকে যারা কিনা ওজোন স্তরকে ধ্বংস করে। তো আমাদের এখানে যেসব অপশন রয়েছে তার মধ্যে তাহলে একটাই অপশন আসছে, সেটা হচ্ছে ক্লোরিন। মোটামুটি ক্লোরিন বা ক্লোরিন সংক্রান্ত বেশিরভাগ জিনিসই, অর্থাৎ যেসব পদার্থের মধ্যে ক্লোরিন থাকে তারা প্রায় সকলেই ওজন ধ্বংসকারী পদার্থের সরাসরি বা মূল, অথবা একটু ঘুরিয়ে ভাবলে মানে গৌণ উৎস হিসেবে ভাবা যেতে পারে। এরা সবাই ওজন ধ্বংস করে থাকে। আমাদের পরবর্তী প্রশ্নে চলে যাব, প্রশ্ন 11। বলা হচ্ছে নিচের ধাতুগুলির মধ্যে কোনটি সর্বাপেক্ষা বেশি সক্রিয়? নিচের ধাতুগুলির মধ্যে সবচাইতে সক্রিয় ধাতু কোনটি? এইটার জন্য আমরা একটা ট্রিক ব্যবহার করব প্রশ্ন 11-র জন্য। এখানে সঠিক উত্তর হবে ডি, অর্থাৎ ক্যালসিয়াম। কিন্তু কি করে মনে রাখবো যে কোন ধাতু কার চাইতে বেশি সক্রিয়? এখানে যে 4টে ধাতু দিয়েছে, অন্য কোনো পরীক্ষায় তো অন্য 4টে ধাতু দিতে পারে। সেক্ষেত্রে আমরা এটা কিভাবে মনে রাখবো বা মুখস্থ রাখবো, সেই ট্রিকটা আমি একটু বলে দেব। এটা বাংলাতেও করা যায়, সেটা আমরা বাংলা ক্লাস যখন করানো হবে তোমরা ফলো করতে থাকো, সেই ক্লাসে পেয়ে যাবে। আজকে ইংলিশটাই আমরা দেখে নেব। নেমোনিক টেকনিক সম্বন্ধে আমরা অনেকেই জানি। নেমোনিক টেকনিক বা নেমোনিক্স হচ্ছে সহজে বিভিন্ন জিনিস মনে রাখার জন্য যেসব পদ্ধতি আমরা তৈরি করে থাকি, এটি হচ্ছে সেরকমই একটি পদ্ধতি। তো আমরা একটি নেমোনিক দেখে নেব যার সাহায্যে আমরা মনে রাখতে পারবো যে কিভাবে আমরা এই ধাতুর সক্রিয়তা শ্রেণী মুখস্থ রাখতে পারি। ধাতুর সক্রিয়তা শ্রেণী, অর্থাৎ কোন ধাতু বেশি সক্রিয়, কোনটা কম। নেমোনিকটি হচ্ছে একাধিক নেমোনিক আছে, আমি একটি দেখাচ্ছি। প্লিজ স্টপ কলিং মি এ কিউট জেব্রা, instead learn how আমরা প্রথমে এই পর্যন্ত ধাতু, আসলে এই হাউ এর পরের থেকে নিচের ধাতুগুলির কথা আমরা আলাদা করেও পড়তে পারি। তো পি দিয়ে পটাশিয়াম, প্রত্যেকটা এই যে লেটার, এই যে বাক্য বন্ধটি প্লিজ স্টপ কলিং মি এ কিউট জেব্রা, এইটুকু পর্যন্ত জানলে আমরা বেশ কিছু ধাতুর নাম পেয়ে যাব। তো প্রথম অক্ষরগুলি দিয়ে একটা করে ধাতুর নাম তৈরি করতে হবে। পি দিয়ে পটাশিয়াম, এস দিয়ে সোডিয়াম, স্টপের এস দিয়ে সোডিয়াম, কলিং সিএ যে চিহ্নটাই পেয়ে যাচ্ছি ক্যালসিয়াম, এম দিয়ে ম্যাগনেসিয়াম, এ দিয়ে অ্যালুমিনিয়াম,
সি দিয়ে কার্বন, এটা একটু ট্রিকি, মনে রাখতে হবে, কারণ সি একাধিকবার আসছে। প্রথমে একবার সি এ ছিল, ওইটা ক্যালসিয়াম করেছি, পরে সিটা কার্বন বলছি। জেড দিয়ে জিঙ্ক, আই দিয়ে আয়রন বা লোহা, এল দিয়ে লিড বা সীসা। তো এই পর্যন্ত। এরপরে এইচ দিয়ে চলে আসছে হাইড্রোজেন। এখানে আমরা এরপরে জুড়ে দিতে পারি instead learn how copper asks gold। এই অংশটা আমাদের না জানলেও চলবে, instead learn how copper asks gold, আর এটা অন্যভাবে মনে রাখতে পারি how copper seeks gold, এটাও বলতে পারি। সিক মানে খোঁজে বা খোঁজ করা। সি দিয়ে কপার তো পেয়েই যাচ্ছি, এস দিয়ে হচ্ছে সিলভার, গোল্ড তো রয়েছে। তাহলে এই যে বাক্যবন্ধটা, প্লিজ স্টপ কলিং মি এ কিউট জেব্রা, ইনস্টেড লার্ন হাউ কপার সিক্স গোল্ড, এই পুরো বাক্যবন্ধটা যদি আমরা মুখস্থ রাখতে পারি, তাহলে এতগুলো ধাতু, পটাশিয়াম, সোডিয়াম, ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম, অ্যালুমিনিয়াম, কার্বন, জিঙ্ক, আয়রন বা লোহা, লেড বা সীসা, হাইড্রোজেন, কপার, সিলভার, গোল্ড, এগুলি আমরা পর পর মুখস্থ রাখতে পারবো। এই যে শ্রেণীটা, এর উপরে যে ধাতুগুলি আছে সেগুলো বেশি সক্রিয়, আর নিচের ধাতুগুলি কম সক্রিয়। তাহলে এখানে যখন আমরা উপর থেকে নিচে নামছি, তখন ধাতুগুলির সক্রিয়তা কমছে। এখানে উপর থেকে নিচে ধাতুগুলির সক্রিয়তা কমছে। তাহলে এইবার আমার যে অপশনে যেগুলো ছিল পদার্থগুলো, সেগুলো দেখলে আমরা সহজেই বের করে ফেলতে পারবো। আমার অপশনে ছিল তাহলে কোনটি বেশি সক্রিয়, দস্তা মানে জিঙ্ক, তামা, লোহা, ক্যালসিয়াম। এখানে মনে মনে ভেবে নেব কোনটা কোথায় রয়েছে। দস্তা মানে জিঙ্ক, তামা এই যে এটা লোহা, জেডেন, এফি, কপার, আর হচ্ছে ক্যালসিয়াম। দেখতেই পাচ্ছি চারটের মধ্যে ক্যালসিয়াম সবার উপরে, তাহলে ক্যালসিয়াম সবচাইতে বেশি সক্রিয় ধাতু। কেমিস্ট্রি অংশে এরকম আমাদের প্রচুর নেমোনিক্স আছে, যার সাহায্যে আমরা এরকম বিভিন্ন সিরিজ বা বিভিন্ন একগুচ্ছ পদার্থের নাম বা একগুচ্ছ মৌলের নাম, পর্যায় সারণীতেও এরকম প্রচুর নেমোনিক্স আছে, যেগুলোর সাহায্যে আমরা বেশ কিছু গ্রুপ বা পিরিয়ড তাতে থাকা মৌলগুলির নাম জেনে ফেলতে পারি। তো এভাবে আমরা অত্যন্ত সহজে এগুলো মনে রাখতে পারবো। এই নেমোনিক্স গুলো কিভাবে শিখতে হবে সে বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়েছে আমার যে ক্লাস আছে তাতে, এবং আগামী ক্লাসগুলোতে করা হবে। পিরিয়ডিক টেবিলের ওপর যে ক্লাস, ফলো করতে থাকলে খুব সহজেই এগুলি নাগাল পেয়ে যাবে। যারা ইচ্ছুক তারা ফলো করতে থাকো। আমরা পরবর্তী প্রশ্নে চলে যাই। নিচের কোন মৌলটি একটি ধাতুকল্প? এখানে ধাতুকল্প নিয়ে যদিও মতভেদ আছে, তবুও আমি সব ধাতুকল্পগুলির নাম লিখে দিচ্ছি, অনেকের এগুলো গুলিয়ে যায়। ধাতুকল্প বা মেটালয়েড, নিম্ন এখন যেগুলো লিখতে চলেছি যে মৌলগুলো, এগুলো হচ্ছে সবাই ধাতুকল্প, মানে এদের মধ্যে ধাতুর ধর্মও কিছুটা আছে, আর অধাতুর ধর্ম আমরা ধাতুকল্প বলি। মৌলগুলি হলো বোরন, সিলিকন, জার্মেনিয়াম, আর্সেনিক, অ্যান্টিমনি, টেলুরিয়াম, অ্যাস্টাটিন। নামগুলো সুবিধার জন্য একটু নিচে নিচে লিখে দিচ্ছি। বোরন, সিলিকন, জার্মেনিয়াম, আর্সেনিক, অ্যান্টিমনি,
টেলুরিয়াম এবং অ্যাস্টাটিন। এই 7টি মৌলকে আমরা ধাতুকল্পের পর্যায়ে ফেলি। তার মধ্যে এখানে অপশনে রয়েছে সিলিকন, তো আমাদের কারেক্ট অপশন হচ্ছে 12 দাগে এ। এই ধাতুকল্পগুলিও মনে রাখবার একটা সহজ নেমোনিক আছে, সেটি আমি আমার যে কেমিস্ট্রি ক্লাসে, যেদিন পিরিয়ডিক টেবল ক্লাসে আলোচনা করব। আমরা পরবর্তী প্রশ্নে চলে যাই। 13 নম্বর প্রশ্ন, যে সার্বজনীন মহাকর্ষ সূত্রের প্রণেতা কে? এখানে 4জন যে বিজ্ঞানীর নাম দেওয়া রয়েছে সবাই মহাকর্ষের সঙ্গে কোনো না কোনো ভাবে জড়িত বা অভিকর্ষের সঙ্গে। প্রথম হচ্ছেন কেপলার। কেপলার কি করেছিলেন? কেপলার হচ্ছে গ্রহের গতি বা প্ল্যানেটারি মোশন সংক্রান্ত 3টি সূত্র প্রণয়ন করেছিলেন। এই যে পৃথিবী সূর্যের চারিদিকে ঘুরছে, শীতকাল বা গ্রীষ্মকাল কোন সময়ে সূর্যের কাছাকাছি থাকি আমরা সবচাইতে, যাকে বলছি পেরিহেলিয়ান, কোন সময় আমরা সূর্যের সবচাইতে দূরে থাকি অ্যাপহেলিয়ান, ইত্যাদি বিষয়গুলি গাণিতিকভাবে প্রথম নির্ণয় করেন কেপলার। গ্যালিলিও তো অভিকর্ষের সূত্রগুলি প্রণয়ন করেছিলেন। একটা বস্তু, তাকে যদি আমরা নির্দিষ্ট উচ্চতা থেকে ফেলে দিই তাহলে কত সময়ে কত দূরত্ব অতিক্রম করবে সেটি জানা যায় অভিকর্ষের সূত্রগুলির সাহায্যে। সেই সূত্রগুলির প্রণেতা ছিলেন গ্যালিলিও। নিউটন, আইজাক নিউটন হচ্ছেন আমাদের এই 13 নম্বর প্রশ্নের উত্তর সি। উনি মহাকর্ষ সূত্র প্রণয়ন করেন। সূত্রটি অনেকটা একটু আগে আমরা যে 3 নম্বর প্রশ্নে কুলম্বের সূত্র পড়েছি তার অনুরূপ, ফলে ওই 3 নম্বর প্রশ্ন 13 নম্বর প্রশ্ন অনেকটা কাছাকাছি। নিউটনের মহাকর্ষ সূত্রটি এইরূপ: একটা বস্তু তার ভর যদি m1 এবং আরেকটা বস্তুর ভর m2, আর এরা পরস্পর যদি r দূরত্বে থাকে, তাহলে ওদের মধ্যে যে ক্রিয়াশীল মহাকর্ষীয় বল, সেই মহাকর্ষ বল হবে, তার মান ক্যাপিটাল G গুণ m1 m2 গুণফল বাই r স্কয়ার। এখানে G কে আমরা বলি সার্বজনীন মহাকর্ষীয় ধ্রুবক, এর মান 6.67 × 10⁻11 SI ইউনিট। তো এইটাই হচ্ছে আমাদের সার্বজনীন মহাকর্ষ সূত্র। একে সার্বজনীন বলার কারণটা একটু নোট রাখা দরকার। এর কারণ হচ্ছে এই সূত্রটি সব ক্ষেত্রেই সমভাবে প্রযোজ্য। আমার এই যে হাতে একটি কলম রয়েছে এবং ডান হাতে একটি বস্তু রয়েছে, কাপড়ের টুকরো, এই কলম আর কাপড়ের টুকরোর মধ্যেও কিন্তু এরকম মহাকর্ষ বল কাজ করছে। তো প্রশ্ন উঠতে পারে যে কেন আমরা তাহলে সেটা বুঝতে পারছি না, এরা কেন এগিয়ে যাচ্ছে না? কেননা আমি হাত দিয়ে এদেরকে যে ধরে রেখেছি, এই যে ঘর্ষণ বল, সেটা ওই মহাকর্ষ সূত্রের বলের চাইতে অনেক অনেক বেশি। মহাকর্ষ বলটার মান অত্যন্ত কম হয়, ফলে সাধারণ আমরা চারিপাশে যেসব বস্তুকণা দেখি তাদের ক্ষেত্রে এই মহাকর্ষীয় বলের মান অত্যন্ত কম। কিন্তু খুব বৃহৎ বৃহৎ বস্তুর ক্ষেত্রে, যেমন পৃথিবী, যেমন চাঁদ, যেমন বিভিন্ন গ্রহ বা বিভিন্ন নক্ষত্র, সূর্য ইত্যাদি গ্রহ নক্ষত্রের বেলায় এই মহাকর্ষ বলের মানটা খুব বেশি হয় এবং তখন আমরা এটাকে বুঝতে পারি। তাই বাস্তব জীবনে আমরা মহাকর্ষ বলের প্রভাবকে সেইভাবে অনুভব করতে পারি না। 14 নম্বর প্রশ্ন, এটি ইউপিএসসি তে আসা একটি প্রশ্ন। এটিকে অপশনগুলো এমন ভাবে সাজানো ছিল যে খুব কাছাকাছি ছিল অপশনগুলো, যে বস্তুর ভর এবং ওজন পৃথক হতে পারে বা হয়। এর কারণ কি? প্রথম অপশন দিয়েছে ভর পরিবর্তনশীল রাশি কিন্তু ওজন স্থির রাশি। এটি ভুল কথা। আমাদের সঠিক তথ্যটি আগে জেনে নেব, সঠিক অপশনটি, সঠিক উত্তরটি, তারপরে দেখব বাকি উত্তরগুলো কেন সঠিক হচ্ছে না। এটা আমরা প্রায় সকলেই জানি যে ভর হচ্ছে বস্তুতে থাকা পদার্থের পরিমাণ, অর্থাৎ কোনো বস্তুর মধ্যে কতটা পদার্থ আছে সেটা আমরা পরিমাপ করি ওই বস্তুটার ভরের সাহায্যে। তো ভর হচ্ছে সমান সমান পদার্থের পরিমাণ। একে আমরা কিলোগ্রাম এককে সাধারণত মেপে থাকি এসআই পদ্ধতিতে, আর সিজিএসে গ্রাম এককে। একে যদি এম দিয়ে চিহ্নিত করি তাহলে যে বস্তুর ভর এম কিলোগ্রাম, তার ওজন হবে m × 9.8 এত নিউটন। এখানে 9.8 হচ্ছে জি বা পৃথিবীর অভিকর্ষজ ত্বরণের মান।
তাহলে একটা সহজ উদাহরণ নিয়ে নিই। একটা বস্তুর ভর যদি 10 কেজি হয়, তাহলে তার ওজন হবে 10 ইন্টু 9.8 বা 98 নিউটন। এখানে মনে রাখা দরকার, ওজন কিন্তু এক প্রকার বল। কোন বল? না, পৃথিবী কোনো বস্তুকে যে বলে টানে। সাধারণ সূত্র হচ্ছে কোনো বস্তুর ওজন বা ডব্লিউ আর ভর যদি এম হয়, তাহলে ডব্লিউ সমান সমান এমজি। ওজন সমান ভর ইন্টু অভিকর্ষজ ত্বরণ। এবার এই যে অভিকর্ষজ ত্বরণ, এর মান পৃথিবীর সব জায়গায় সমান নয়, বিভিন্ন জায়গায় বিভিন্ন। অভিকর্ষজ ত্বরণের মান বিভিন্ন জায়গায় বিভিন্ন। সাধারণভাবে দেখা গেছে যে জি রাশিটার মান, যে কার্যকর মান, সেটা নিরক্ষরেখায় সর্বনিম্ন মানে মিনিমাম, আর মেরু অঞ্চলে জি রাশির মান সর্বোচ্চ। তাহলে কোনো বস্তুর ওজন সর্বোচ্চ হবে কোথায়? মেরুতে। সর্বনিম্ন হবে কোথায়? নিরক্ষরেখায়। মানে মেরুর থেকে নিরক্ষরেখার দিকে গেলে বস্তুর ওজন কমতে থাকবে। অপশন সিতে এটার কাছাকাছি জিনিস আছে, কিন্তু ঘুরিয়ে লেখা আছে। ভর ধ্রুবক রাশি, কিন্তু মেরু থেকে নিরক্ষরেখার দিকে গেলে ওজন বৃদ্ধি পায়। কথাটা ভুল, বলা উচিত ছিল মেরু থেকে নিরক্ষরেখার দিকে গেলে ওজন হ্রাস পায়, বা নিরক্ষরেখা থেকে মেরুর দিকে গেলে ওজন বৃদ্ধি পায়। তো কারেক্ট অপশন এখানে ডি, 14 দাগে। আর কারণ এই, এখান থেকে ঘুরিয়ে ফিরিয়ে অনেক রকম প্রশ্ন আসতে পারে, তো মোটামুটি যেটুকু তথ্য দরকার সেটুকু আলোচনা করে দেওয়া গেল। 15 নম্বর প্রশ্নটি প্রকৃতপক্ষে জিওলজির প্রশ্ন, যে কোরান্ডাম কোন ধাতুর খনিজ? এখানে সঠিক উত্তর হচ্ছে অ্যালুমিনিয়াম। অ্যালুমিনিয়ামের যে অক্সাইড Al2O3, এর সঙ্গে বিভিন্ন পরিমাণে জল যুক্ত হয়ে নানা রকম বর্ণ বিশিষ্ট কেলাস উৎপন্ন করে। আমরা যে নীলা বা পান্না, এমারেল্ড বা চুনি ব্যবহার করি, সেগুলি সবাই আসলে একরকম খনিজ, যাদেরকে একসঙ্গে বলা হয় কোরান্ডামস। বিভিন্ন পরিমাণ জল যুক্ত থাকার কারণে ওই নীলার রং নীল, পান্নার রং সবুজ এবং চুনির রং লাল হয়। তবে মনে রাখা দরকার, হীরক বা টোপাজ, যেগুলো পোখরাজ, বৈদুর্যমণি, এগুলি কিন্তু আলাদা আলাদা বস্তু। এরা সবাই কিন্তু কোরান্ডাম নয়। রঙিন ক্রিস্টাল মানেই যে কোরান্ডাম তা নয়। কোরান্ডাম হচ্ছে এই পদার্থগুলি, এই রত্নগুলি। 16 নম্বর প্রশ্নে নিউক্লিয়ার সায়েন্স থেকে করা হয়েছে যে পারমাণবিক বোমা তৈরিতে নিচের কোন নীতিটি ব্যবহৃত হয়? তাপ আয়নীয় নিঃসরণ, নিউক্লিয় সংযোজন, নিউক্লিয় বিভাজন এবং কৃত্রিম মৌলান্তর। এখানে আমি একটু নোট করে দিচ্ছি কোন ঘটনাটি কি কাজে ব্যবহার হয়, তাহলে এই অপশনটা আমরা এমনিই বুঝতে পারবো। এই যে তাপ আয়নীয় নিঃসরণ, এইটা ব্যবহার করা হয় থার্মোডায়োডে বা থার্মো ইলেকট্রিক ডায়োড বা থার্মো আয়নিক ডায়োড, তার ক্ষেত্রে। এটি বর্তমানে সেভাবে আর ব্যবহার নেই। আগে আগে টিভির যে পিকচার টিউব তৈরি করা হতো, সেই পিকচার টিউব এই তাপ আয়নীয় নিঃসরণের উপর ব্যবহার হতো, এখন আর এর ব্যবহার হয় না। বি, নিউক্লিয় সংযোজন, এটি ব্যবহার করা হয় হাইড্রোজেন বোমা তৈরিতে। হাইড্রোজেন বোমা তৈরির মূল নীতি হচ্ছে নিউক্লিয় সংযোজন। নিউক্লিয় বিভাজন, নিউক্লিয় বিভাজন পারমাণবিক বোমা তৈরিতে ব্যবহৃত হয়। অর্থাৎ এখানে যে নীতিগুলি উল্লেখ করেছে, সেই নীতির ভিত্তিতে উৎপন্ন বা কাজ করে এমন একটা দুটো যন্ত্র বা পদ্ধতির নাম করে যাচ্ছে। আর ডি হচ্ছে কৃত্রিম মৌলান্তর। কৃত্রিম মৌলান্তর পদ্ধতিতে এক মৌল থেকে অন্য মৌল উৎপাদন করা হয়। আমরা হয়তো পিয়ের কুরির নাম শুনেছি। পিয়ের কুরি এই ঘটনাটি আবিষ্কার করেন, কৃত্রিম মৌলান্তরের ঘটনা, এবং পদার্থবিদ্যায় নোবেল পেয়েছিলেন। তাহলে আমাদের কারেক্ট অপশন হচ্ছে সি, যে পারমাণবিক বোমা তৈরিতে নিউক্লিয় বিভাজন এই নীতিটি ব্যবহার করা হয়। এখানে প্রকৃতপক্ষে যেটা হয় সেটা হচ্ছে ইউরেনিয়াম জ্বালানি ব্যবহার করা হয়। তাকে যখন নিউট্রন কণিকা দিয়ে আঘাত করা হয়, তখন ইউরেনিয়াম ভেঙে গিয়ে বেরিয়াম, ক্রিপ্টন পরমাণু এবং আরো নতুন 3টি নিউট্রন
সঙ্গে 202.5 মেগা ইলেকট্রন ভোল্ট পরিমাণ শক্তি নিঃসরণ করে। এই শক্তির পরিমাণ অত্যন্ত বিপুল। মাত্র কয়েক গ্রাম ইউরেনিয়াম তাকে যদি ভেঙে ফেলা হয়, আমরা এত পরিমাণে শক্তি পাবো যা দিয়ে কয়েক হাজার লিটার জলকে বাষ্পে পরিণত করে ফেলা সম্ভব। সেই কারণেই এই নিউক্লিয় বিভাজনকে কাজে লাগিয়ে আমরা পারমাণবিক বোমা তৈরি করি। এর ধ্বংসাত্মক ক্ষমতা অত্যন্ত বিপুল। আমরা পরবর্তী প্রশ্নে চলে যাচ্ছি। প্রশ্ন নাম্বার 17। বিষম দৃষ্টির ত্রুটি দূর করতে কি ধরনের লেন্স ব্যবহৃত হয়? বিষম দৃষ্টি বা ইংলিশে বলছি অ্যাস্টিগমাটিজম। অ্যাস্টিগমাটিজম হচ্ছে সেই ধরনের ত্রুটি যাতে দূরের জিনিস বা কাছের জিনিস উভয় দেখতে সমস্যা তৈরি হতে পারে। অপটিক্স চ্যাপ্টার এটা নিয়ে ডিটেলে আলোচনা করব, ফলো করতে থাকো। আপাতত আমরা শুধু উত্তরের জায়গাটায় চলে যাব যে মানুষের চোখের দৃষ্টির ত্রুটি বিভিন্ন রকমের হতে পারে। একটাকে আমরা বলছি মায়োপিয়া বা হ্রস্ব দৃষ্টি। হ্রস্ব দৃষ্টির ত্রুটি দূর করার জন্য আমরা কনকেভ লেন্স বা অবতল লেন্স ব্যবহার করি। হাইপারোপিয়া বা দীর্ঘ দৃষ্টি। হ্রস্ব দৃষ্টিতে আমরা কি হয়, নিকটবদ্ধ দৃষ্টিও বলে, কাছের জিনিস ভালো দেখতে পাই, দূরের জিনিস দেখতে পাই না ভালো। হাইপারোপিয়া বা দীর্ঘ দৃষ্টি, এক্ষেত্রে কি হয়, দূরের জিনিস ভালো দেখা যায়, কাছের জিনিস দেখতে সমস্যা হয়, বই পড়তে সমস্যা হয়, কিন্তু রাস্তায় হাঁটতে সমস্যা হয় না। এই ত্রুটি সমাধানের জন্য কনভেক্স লেন্স বা উত্তল লেন্স ব্যবহার করা হয়। অ্যাস্টিগমাটিজম, এই সমস্যাটা দূর করবার জন্য আমরা ওই বাইফোকাল লেন্স ব্যবহার করি। তো এখানে 17 সঠিক অপশন হওয়া উচিত ডি, বাইফোকাল লেন্স। আর চোঙাকৃতি লেন্সের চোখের দৃষ্টি ত্রুটি দূরীকরণে ব্যবহার আছে, সেটা বিশেষ বিশেষ ব্যক্তির ক্ষেত্রে। পরবর্তী প্রশ্নে চলে যাই যে ব্লিচিং পাউডারের রাসায়নিক সংকেত কি? এখানে শুধু ব্লিচিং পাউডার নয়, বাকি যে পদার্থগুলি সেগুলির সম্বন্ধেও আমরা জেনে নেব একটুখানি। প্রথম যে পদার্থ দেওয়া রয়েছে NaHCO3 সোডিয়াম বাইকার্বনেট, এর অপর নাম হচ্ছে খাবার সোডা বা বেকিং সোডা। 18 দাগে প্রথম যে পদার্থটি সোডিয়াম বাইকার্বনেট, একে আমরা বলি খাবার সোডা বা বেকিং সোডা। দ্বিতীয় পদার্থটি রয়েছে ক্যালসিয়াম ফসফেট। ক্যালসিয়াম ফসফেট হচ্ছে আমাদের দাঁত এবং হাড়ের একটা মূল উপাদান। হাড় গুঁড়ো সারের মধ্যেও এই ক্যালসিয়াম ফসফেট পাওয়া যায়। সিতে উল্লিখিত পদার্থ Na2CO3 10H2O সোডিয়াম কার্বনেট ডেকাহাইড্রেট, এটি বেশি পরিচিত কাপড় কাচা সোডা নামে। কাপড় কাচা সোডার মধ্যে এই সোডিয়াম কার্বনেট .NH2O থাকে, তার সঙ্গে অন্যান্য বিভিন্ন সেন্ট পদার্থ মিশিয়ে আমরা ওই কাপড় কাচা সোডা বানানো হয়। আর অপশন ডি তে যে পদার্থটি রয়েছে CaOCl2, অথবা ওর গঠনটা ভেঙে এরকমও লেখা হয় অনেক সময়, এর রাসায়নিক নাম হচ্ছে ক্যালসিয়াম হাইপোক্লোরাইট বা ব্লিচিং পাউডার। চলতি নাম ব্লিচিং পাউডার আর রাসায়নিক নাম ক্যালসিয়াম হাইপোক্লোরাইট।
এতে জল যোগ করলে এই ক্লোরিনটা সহজেই ভেঙে বাইরে বেরিয়ে আসে। তাই জন্য এই ক্লোরিন গ্যাসের যে গন্ধ আমরা পাই, চলতি কেমিস্ট্রিতে আমরা অবশ্য ঘুরিয়ে ভাবি, আমরা বলি যে ক্লোরিন গ্যাসের গন্ধ কেমন না ব্লিচিং পাউডারের মতো, কিন্তু কথাটা ভুল। আসলে বলা উচিত যে ব্লিচিং পাউডারের গন্ধ কেমন না ক্লোরিনের মতো, কেননা ব্লিচিং পাউডার থেকে যে গন্ধটা পাই ওটা আসলে এই ক্লোরিনেরই গন্ধ। ব্লিচিং পাউডার থেকে প্রাপ্ত গন্ধটি ক্লোরিনেরই গন্ধ। এরপর 19 নম্বর প্রশ্নে আমরা চলে এসেছি, পরমাণুর প্লাম পুডিং মডেল কে প্রবর্তন করেন? এখানে পরমাণুর বিভিন্ন মডেল সম্বন্ধে আমরা একটু ছোট্ট আইডিয়া নিয়ে নেব। অনেকদিন আগে মানুষের মনে পরমাণু সম্বন্ধে বিশেষ কোনো ধারণা ছিল না। যেমন প্রথম এই বিষয়ে ব্যক্তি ছিলেন জন ডাল্টন। উনি পরমাণুবাদ সম্বন্ধে প্রথম আলোকপাত করেন বটে, কিন্তু ওনার বেশিরভাগ তো দেওয়া তথ্য বা ওনার যে প্রকল্প সেগুলি ভুল প্রমাণিত হয়। তো পরমাণু সম্বন্ধে প্রথম তত্ত্ব বা থিওরি দেন জন ডাল্টন। উনি বলেছিলেন কি পরমাণু অবিভাজ্য, তাকে ভাঙা যায় না। পরবর্তীকালে জে জে টমসন উনি ক্যাথোড রশ্মি আবিষ্কার করেন। টমসন যখন ক্যাথোড রশ্মি আবিষ্কার করেন তখন উনি দেখলেন যে একটা ধাতব পাত তাকে উচ্চ বিভব পার্থক্য প্রয়োগ করে একটা ভ্যাকুয়াম টিউব বা কাঁচ নলের মধ্যে বসিয়ে রাখলে সেই ধাতব যে পাত সেখান থেকে একটা অদৃশ্য রশ্মি বেরিয়ে আসছে। তাকে উনি নানা রকম পর্যবেক্ষণের মাধ্যমে ডিটেকশনও করেন। তো সেই যে রশ্মিটা বেরিয়ে আসছে পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে দেখা গেল যে সেটি হচ্ছে এক ধরনের ঋণাত্মক আধান বিশিষ্ট কণার স্রোত। টমসন তখন ওটার নাম দিলেন ইলেকট্রন। আর উনি এটাও বললেন যে ইলেকট্রন নিশ্চয়ই ওই পরমাণু ভেঙেই বেরিয়ে আসছে। তখন উনি পরমাণুর একটা মডেল প্রবর্তন করলেন যাকে আমরা বলছি প্লাম পুডিং মডেল। উনি তখন মনে করলেন যে পরমাণু আসলে এরকম একটা পুডিং এর মতো জিনিস। পুডিং হচ্ছে ওই ডিম আর দুধ সঙ্গে ময়দা বা কর্নফ্লাওয়ার দিয়ে বানানো একটি খাদ্য, এক ধরনের আটার যেরকম লেচি হয় ওই টাইপের জিনিস। উনি মনে করলেন যে পরমাণু এরকম একটি সলিড বস্তু যার মধ্যে মাঝখানে মাঝখানে ইলেকট্রনগুলো প্লাম বা কিশমিশ তার মতো গ্রথিত আছে। অর্থাৎ একটা আটার লেচি নিয়ে তার মধ্যে যদি আমরা বিভিন্ন এরকম ছোট ছোট দানা 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 কিছু পদার্থ, সেটা ওই প্লাম টাইপের কিছু এরকম ভরে ভরে দিই ভিতরে, যে জিনিসটা দেখতে হবে, উনি মনে করলেন যে পরমাণুটা তাহলে বোধহয় ওরকম দেখতে। এই মডেলকে বলা হয় প্লাম পুডিং মডেল, যে পরমাণু একটি সলিড বস্তু, তার মধ্যে ইলেকট্রনগুলি গ্রথিত আছে। পরবর্তীকালে অবশ্য আর্নেস্ট রাদারফোর্ড এসে এই ধারণাটি ভেঙে দেন। উনি বললেন যে না, পরমাণু এরকম দেখতে নয়। এটা ছিল টমসনের মডেল। রাদারফোর্ড এসে কক্ষপথের ধারণা দিলেন। উনি বললেন যে পরমাণু নিশ্চয়ই ধনাত্মক আধান বিশিষ্ট একটি অংশ থাকে পরমাণুর, যাকে আমরা বলছি নিউক্লিয়াস। আর উনি বললেন ওই নিউক্লিয়াসের চারিদিকে ইলেকট্রনগুলো বিভিন্ন রকম কক্ষপথে ঘুরে ঘুরে বেড়ায়। এটি ছিল রাদারফোর্ডের মডেল, যে পরমাণু একটি ধনাত্মক আধান বিশিষ্ট অংশ আছে যাকে বলি নিউক্লিয়াস, তার চারিদিকে ইলেকট্রনগুলি ঘুরে বেড়ায়। রাদারফোর্ডের আমলে কিন্তু তখন নিউক্লিয়াসের চার্জ ধনাত্মক এবং একটা সলিডই ভেবেছিলেন, কারণ নিউক্লিয়াস যে প্রোটন এবং নিউট্রনের সমন্বয়ে গঠিত, সেই নিউট্রনের কোনো ধারণা রাদারফোর্ডের সময় ছিল না। নিউট্রন আবিষ্কার করেন রাদারফোর্ডের ছাত্র স্যাডউইক, যার নাম আমরা আজকেই শুরুতে পড়ে এসেছি দ্বিতীয় প্রশ্নে। উনি ছিলেন রাদারফোর্ডের ছাত্র। এটি ছিল রাদারফোর্ডের মডেল। পরবর্তীকালে যখন নিলস বোর আসলেন, তখন নিলস বোর এসে বললেন যে পরমাণুর একটি আধুনিকতম যেটা মডেল, আমরা বেশিরভাগ ক্ষেত্রে এটাই ব্যবহার করি, এই মডেলটি প্রচলন করলেন। উনি বললেন পরমাণুর কেন্দ্রে প্রোটন এবং নিউট্রন নামক দুই ধরনের কণিকা থাকে, আর তার চারিদিকে নির্দিষ্ট এবং স্থায়ী কক্ষপথে বিভিন্ন সব ইলেকট্রন ঘুরে ঘুরে বেড়ায়। এটি ছিল বোর মডেল।
তো আমরা 19 নম্বর প্রশ্নের উত্তর পেয়ে গেলাম। পরবর্তী প্রশ্নে চলে যাব। 20 নম্বর প্রশ্ন, যে নিচের কোনটি অনবীকরণযোগ্য শক্তির উৎস? অনবীকরণযোগ্য, নবীকরণযোগ্য অর্থে যে শক্তি ব্যবহার করবার পরে শক্তির যে উৎস সেটা আবার ফিরে পাওয়া যায়, অর্থাৎ শক্তিকে একই উৎস থেকে বারবার ব্যবহার করা যায়, সেই শক্তি উৎস হচ্ছে নবীকরণযোগ্য শক্তির উৎস। আর যে শক্তির উৎসগুলি একবার ব্যবহার করলেই ফুরিয়ে যায়, দ্বিতীয়বার আর করতে পারবো না, তাকে আমরা বলছি অনবীকরণযোগ্য শক্তির উৎস। তো অনবীকরণযোগ্য শক্তি বলতে যা কি একবার ব্যবহার করব ফুরিয়ে যাবে। তো পৃথিবীর মধ্যে সঞ্চিত যেসব পদার্থগুলি রয়েছে তাদের থেকে আমরা ব্যবহার করছি, তারা সবাই হচ্ছে অনবীকরণযোগ্য শক্তির উৎস। যেমন ধরা যাক পেট্রোলিয়াম, পেট্রোল, ডিজেল, কেরোসিন ইত্যাদি ইত্যাদি পদার্থ পেট্রোলিয়াম থেকে পেয়ে থাকি। তো সেগুলি তো পৃথিবীর মধ্যে সঞ্চিত আছে, একবার বের করে নিলে কাজ শেষ, দ্বিতীয়বার আর পারবো না। যেমন কয়লা, এগুলি পৃথিবীর মধ্যে সঞ্চিত আছে, একবার বের করে নিলে আর ব্যবহার করতে পারবো না। তাহলে কয়লা, পেট্রোলিয়াম এবং প্রাকৃতিক গ্যাস, ন্যাচারাল গ্যাস, এইগুলিকে আমরা বলছি অনবীকরণযোগ্য শক্তির উৎস। এদেরকে একত্রে জীবাশ্ম জ্বালানিও বলি। এই কয়লা, পেট্রোল এবং ন্যাচারাল গ্যাস, পেট্রোলিয়াম এবং ন্যাচারাল গ্যাসকে একত্রে আমরা জীবাশ্ম জ্বালানিও বলে থাকি, কারণ এগুলো বিভিন্ন প্রাণীর দেহাবশেষ বা উদ্ভিদের দেহাবশেষ সেখান থেকে সৃষ্টি হয়। আর এছাড়া বাকি যে শক্তির উৎসগুলি রয়েছে সেগুলি হচ্ছে আমাদের নবীকরণযোগ্য শক্তির উৎস। তাহলে নবীকরণযোগ্য শক্তির উৎসের মধ্যে প্রচুর উৎস রয়েছে, যেগুলো হচ্ছে বিকল্প শক্তির উৎস বলে। বর্তমানে এদের থেকে যাতে শক্তি উৎপাদন আমরা বেশি করে করি, তাই জন্য সরকারের তরফ থেকে বিভিন্ন সাবসিডিও দেওয়া হচ্ছে, যদিও নিজেদের অজ্ঞতার কারণে আমরা এগুলো ব্যবহার করছি না, কিন্তু অচির ভবিষ্যতেই, খুব বেশ সামান্য কয়েক বছর পরেই, বেশি দেরি নেই আর, আমাদেরকে এই শক্তিগুলোর উপরেই ভরসা করে থাকতে হবে, কেননা পেট্রোলিয়াম, কয়লা এবং ন্যাচারাল গ্যাস খুব দ্রুত শেষ হয়ে আসছে। তো নবীকরণযোগ্য উৎসের মধ্যে সৌর শক্তি, বায়ু শক্তি, ভূতাপ শক্তি, সমুদ্র গর্ভ শক্তি বা সমুদ্রের জোয়ার ভাটা, সামুদ্রিক শক্তি, জোয়ার ভাটার শক্তি ইত্যাদি ইত্যাদি শক্তিগুলি উল্লেখযোগ্য। তারপরে বায়োমাস বা জীবভর, অর্থাৎ পচা গলা বা পচনশীল প্রাণী এবং উদ্ভিদের যে দেহাবশেষ, যাকে আমরা বায়োমাস বলি, তার থেকে যেসব শক্তি উৎপাদন করা হয় সেগুলি, এরা সবাই হচ্ছে নবীকরণযোগ্য শক্তির উৎস। আমাদের পরবর্তী প্রশ্নে চলে যাব। এছাড়া এখানে ওই জলবিদ্যুৎ রয়েছে অপশনে, এগুলিও নবীকরণযোগ্য শক্তি। অনবীকরণযোগ্য শক্তি হচ্ছে পেট্রোলিয়াম, অর্থাৎ আমরা 20 দাগে সঠিক উত্তর পেলাম বি, পেট্রোলিয়াম। 21 চলে যাব। নিচের কোন খনিজটি বাদামি হীরা নামে পরিচিত বা ব্রাউন ডায়মন্ড? উত্তর হচ্ছে লিগনাইট, অপশন ডি। লিগনাইট হচ্ছে এক প্রকার কয়লা, যার বর্ণটি বাদামি বলে ওকে ওই রকম নাম দেওয়া হয়। হীরা অবশ্য বলা হয় ওর জ্বালানি মূল্যের কারণে, কারণ লিগনাইট কয়লা যদিও কয়লা হিসেবে খুব উৎকৃষ্ট মানের নয়, কিন্তু তা হলেও কয়লা মানে তার তো একটা জ্বালানি গুণ থেকেই যায়, যে কারণে আমরা কালো সোনা বলি বা কালো হীরা বলি কয়লাকে, সাধারণ কয়লাকে, অ্যান্থ্রাসাইট বা বিটুমিনাস কয়লা, ওদের রং কালো বলে ওই রকম নাম দিই। ঠিক সেই সেন্স থেকে বাদামি হীরা বা ব্রাউন ডায়মন্ড বলি লিগনাইটকে। এই সবরিকেগুলো দু একটা আমরা যেহেতু পেলাম তাই জেনে রাখি। কালো হীরা, এটা আমরা বলছি সাধারণ কয়লাকে, আর বাদামি হীরা এটা আমরা বলছি, অলরেডি বলে দিলাম, যে লিগনাইট। এছাড়া এর কাছাকাছি আরো দু একটা সবরিকে বা এরকম নাম, সেগুলো জেনে রাখা দরকার। তরল হীরা বা তরল সোনা কাকে বলে? এটা হচ্ছে পেট্রোলিয়ামকে আমরা বলি তরল হীরা বা তরল সোনা। সোনা যেমন গয়না হিসেবে অত্যন্ত দামি, সেমনি ভাবে জ্বালানি হিসেবে ওরা অত্যন্ত দামি। আর কতটা দামি সেটা বোধহয় আমরা অনেকেই জানি, যাদের নিজস্ব বাইক আছে বা গাড়ি আছে, একটু মজা করেই বললাম।
তার হয়তো অনেকেই জানি যে পেট্রোলিয়ামটা ঠিক কতটা দামি, পেট্রোল বা ডিজেল ভরতে গেলে ঠিক কতটা খরচ আমাদের হয়। যদিও তরল সোনার নামটা সেই সেন্স থেকে দেওয়া হয়নি, এটা দেওয়া হয়েছে ওদের ব্যবহারিক গুরুত্ব কে কাজে লাগিয়ে, কিন্তু বর্তমানে দামে এরা সোনাকেও ছাড়িয়ে যেতে বসেছে। যাই হোক, আমরা পরবর্তী প্রশ্নে চলে যাই। 22 নম্বর প্রশ্ন, যে কোনটির দ্বারা পুড়ে গেলে আমাদের শরীরে বেশি গভীর ক্ষত সৃষ্টি হবে? ফুটন্ত জল, না জলীয় বাষ্প, না উত্তপ্ত বাতাস, নাকি সূর্য রশ্মি? তো সঠিক উত্তর জলীয় বাষ্প। এর কারণ সূর্য রশ্মি আমাদের চামড়াতে পড়লেও সরাসরি কোনো ক্ষত সৃষ্টি করে না। উত্তপ্ত বাতাস অবশ্য ক্ষত সৃষ্টি করতে পারে, যেমন লু। গ্রীষ্মকালে যখন লু বাতাস বয় তখন ওর সঙ্গে ধুলোবালির কণা যদি মিশে থাকে, সেগুলি অনেক সময় এতটাই উত্তপ্ত হয় যে গায়ে পড়লে ফোস্কা পড়লেও পড়তে পারে, কিন্তু গভীর ক্ষত সাধারণত হয় না। ফুটন্ত জলে হাত দিলেও ছ্যাঁকা লাগবে, ফোস্কা পড়বে, কিন্তু জলীয় বাষ্প এদের সবার চাইতে বেশি ক্ষত সৃষ্টি করতে পারে। কেননা 1 গ্রাম জল যখন জলীয় বাষ্পে পরিণত হয় তখন প্রায় 540 ক্যালোরি তাপ নিয়ে 1 গ্রাম জলীয় বাষ্পে পরিণত হয়। তাহলে 1 গ্রাম বাষ্পে 1 গ্রাম জলের চাইতে 540 ক্যালোরি তাপ বেশি আছে। এই যে অতিরিক্ত পরিমাণ তাপ যেটা জলীয় বাষ্পের মধ্যে লুকিয়ে রয়েছে বা লীন তাপ একে আমরা বলি, তাপের ক্লাস যারা ফলো করছো তারা হয়তো অনেকেই দেখেছো বিষয়টা বা দেখবে। তো এই জল থেকে জলীয় বাষ্প তৈরি হওয়ার সময় জলীয় বাষ্পে অতিরিক্ত তাপটা ঢুকে যাচ্ছে, সেই কারণে জলীয় বাষ্পে হাত দিলে এই অতিরিক্ত তাপটা আমি অনুভব করব এবং বেশি গভীর ক্ষত সৃষ্টি হবে। আমাদের আলোচনার প্রায় শেষাংশে চলে এসেছি। পৃথিবীর বায়ুমণ্ডলে সবচেয়ে বেশি পরিমাণে উপস্থিত নিষ্ক্রিয় গ্যাসটি কি? এখানে উত্তর হচ্ছে আর্গন। পৃথিবীর বায়ুমণ্ডলে সবচেয়ে বেশি যে নিষ্ক্রিয় গ্যাস পাওয়া যায় সেটা হচ্ছে আর্গন। এখানে নিষ্ক্রিয় গ্যাসগুলোর নাম সিকোয়েন্সিয়ালি অনেকেরই মনে থাকে না, এর জন্য একটা সহজ নেমোনিক আছে যেটি কেমিস্ট্রির ক্লাসে আলোচনা করা হবে। আপাতত আমরা নিষ্ক্রিয় গ্যাসগুলির নামগুলো লিখে নিই: হিলিয়াম, নিয়ন, আর্গন, ক্রিপ্টন, জেনন এবং রেডন। এর মধ্যে দুটো নিষ্ক্রিয় গ্যাস বিষয়ে, বা আরো ভালো কথা বলে 3টি নিষ্ক্রিয় গ্যাস বিষয়ে আমরা তথ্য একটু বিশেষভাবে জেনে রাখবো, বাকিগুলি অতটা ইম্পর্টেন্ট না। একটি হচ্ছে হিলিয়াম, এটা হচ্ছে সবচেয়ে হালকা নিষ্ক্রিয় গ্যাস এবং বেলুনে ভরা হয়। আগে আগে বেলুনে হাইড্রোজেন ভরা হতো, কিন্তু হাইড্রোজেন দাহ্য, আগুন লেগে যেতে পারে, সেই জন্য বর্তমানে যে গ্যাস বেলুন যে দেখি আমরা সেগুলোতে মূলত হিলিয়াম গ্যাস ভরা হয়। এটা বাতাসের চেয়ে অনেক হালকা বলে এই হিলিয়াম গ্যাস ভর্তি বেলুন ছেড়ে দিলে উপরে উঠে যায়। দ্বিতীয় হচ্ছে আর্গন। আর্গন হচ্ছে পৃথিবীর বায়ুমণ্ডলে সবচেয়ে বেশি পরিমাণে পাওয়া যায়, এর পরিমাণ বায়ুমণ্ডলে সর্বাধিক। ইলেকট্রিক বাল্ব, তার ভিতরে অনেক সময় আর্গন গ্যাস ভর্তি করা হয়, হয় আর্গন নয়তো নাইট্রোজেন, এই দুটোর মধ্যে কোনো একটা গ্যাস আমরা বাল্বের মধ্যে ভরে থাকি, যাতে না বাল্বের ফিলামেন্টটা অক্সিজেন দ্বারা জারিত হয়ে নষ্ট হয়ে যায়, তাই জন্য। এরা সবাই নিষ্ক্রিয় গ্যাস, তাই কোনো রকম বিক্রিয়া করবে না। তাহলে পৃথিবীর বায়ুমণ্ডলে সবচেয়ে বেশি পরিমাণে পাওয়া যায় কোন নিষ্ক্রিয় গ্যাস? না, আর্গন। তাহলে 23-এর কারেক্ট অপশন সি। এর সঙ্গে 24-এর প্রশ্নটাও রিলেটেড, একই সঙ্গে উত্তরটা জেনে নেব যে 23-এর হলো সি, 24-এ এই যে রেডন গ্যাসটি, এটি খনিতে পাওয়া যায়। কিরকম খনিতে? না তেজস্ক্রিয় মৌলের খনিতে, যেমন ইউরেনিয়াম, যেমন রেডিয়াম, যেমন পোলোনিয়াম, যেমন প্লুটোনিয়াম। প্লুটোনিয়াম অবশ্য খনিতে পাওয়া যায় না। মোটামুটি এই পদার্থগুলি ইউরেনিয়াম বা রেডিয়াম বা পোলোনিয়াম, এই যে তেজস্ক্রিয় ধাতুগুলি যেসব খনিতে পাওয়া যায় সেখানেই এই রেডন গ্যাসও পাওয়া যায়, এবং রেডন গ্যাস নিজেও হচ্ছে একটা তেজস্ক্রিয় গ্যাস। তাহলে রেডন সম্বন্ধে আমরা এই দুটো তথ্য মনে রাখবো, যে এটি হচ্ছে একটি তেজস্ক্রিয় নিষ্ক্রিয় গ্যাস। এই গ্যাসগুলোর মধ্যে একমাত্র তেজস্ক্রিয় নিষ্ক্রিয় গ্যাস, বাকিগুলো কেউই তেজস্ক্রিয় নয়, আর এগুলি তেজস্ক্রিয় পদার্থের খনিতে পাওয়া যায়। মনে রাখাটা খুব একটা কঠিন না, কারণ রেডিয়াম এবং রেডন নামটা কাছাকাছি, মনে রাখা সহজ। রেডিয়াম খনিতে রেডন পাওয়া যায়। এখানে প্রশ্নে দিয়েছি রেডিয়াম, না দিয়ে যদি বলতে ইউরেনিয়াম খনিতে কোন গ্যাস পাওয়া যায়, আলাদা করে মুখস্থ করার দরকার নেই, রেডিয়ামের খনিতে রেডন পাওয়া যায়।
রেডন একটা তেজস্ক্রিয় মৌল, ইউরেনিয়াম আর একটা তেজস্ক্রিয় মৌল, তাহলে ইউরেনিয়ামের খনিতেও ওই রেডন গ্যাসই পাওয়া যাবে। আমাদের শেষ প্রশ্ন আজকের আলোচনায়, যে তাজমহলের হলুদ ছোপের জন্য দায়ী গ্যাসটি কি? এখানে 4টি ডাইঅক্সাইডের নাম করা হয়েছে, সংকেতগুলো একটু আমরা লিখে নেব। NO2 নাইট্রোজেন ডাইঅক্সাইড, SO2 সালফার ডাইঅক্সাইড, CO2 কার্বন ডাইঅক্সাইড, SiO2 সিলিকন ডাইঅক্সাইড। এর মধ্যে যে সিলিকন ডাইঅক্সাইড এটা কোনো গ্যাসই নয়। এই যে সিলিকন ডাইঅক্সাইড এটা গ্যাসই না, এটা হচ্ছে কঠিন। এর একটা চলতি নাম আছে সিলিকা বা বালি। বালির প্রধান উপাদান হচ্ছে এই SiO2 বা সিলিকন ডাইঅক্সাইড বা চলতি নাম সিলিকা। আর সালফার ডাইঅক্সাইড হচ্ছে মূলত সেই ধরনের দূষক গ্যাস যা তাজমহলের হলুদ ছোপের জন্য দায়ী। ঘটনাটি কিভাবে ঘটে সেটা বলে আজকের ক্লাস শেষ করব। যারা তাজমহল বা আগ্রাতে বেড়াতে গেছো তাদের মধ্যে অনেকেই জানো বা জানা আছে যে ওখান থেকে খুব কাছেই মথুরা অয়েল রিফাইনারি বা তৈল শোধনাগার। তো ওই যে তৈল শোধনাগারের যে চুল্লি, সেখান থেকে মাটির তলা থেকে তুলে আনা যে তেল, তাতে সালফার ঘটিত বিভিন্ন লবণের অশুদ্ধি থাকে। তো সেই যে সালফার ঘটিত লবণগুলির অশুদ্ধি, সেইটা ওখান থেকে বেরিয়ে আসতে থাকে আর সালফার ডাইঅক্সাইড সৃষ্টি করে। তাহলে পেট্রোলিয়াম এর মধ্যে থাকে যে সালফার ঘটিত অশুদ্ধি, এগুলো দহনের সময় বাতাসে SO2 আকারে বেরিয়ে আসে। এরপরে ওই সালফার ডাইঅক্সাইড অনেক সময় উত্তাপে বায়ুর অক্সিজেনের সঙ্গে বিক্রিয়া করে সালফার ট্রাইঅক্সাইডও উৎপন্ন করে। এবার এই সালফার ডাইঅক্সাইড যদি বৃষ্টির জল তাতে দ্রবীভূত হয়ে যায়, তাহলে উৎপন্ন হয় সালফিউরাস অ্যাসিড। এখানে 2 হলে এখানে 3। আর সালফার ট্রাইঅক্সাইড যদি বৃষ্টির জলে দ্রবীভূত হয়ে যায়, তাহলে উৎপন্ন হয় সালফিউরিক অ্যাসিড। এখানে 3 হলে এখানে 4। এই যে সালফিউরাস এবং সালফিউরিক অ্যাসিড, এরা ক্যালসিয়ামের সঙ্গে বিক্রিয়া করে উৎপন্ন করে ক্যালসিয়াম সালফেট। এবার এই ক্যালসিয়াম সালফেটটা জলে দ্রাব্য নয়। তাই যখনই ওই তাজমহলের উপর এই বৃষ্টি ঝরে পড়বে, বাতাসে মিশে থাকে SO2 এবং SO3 সালফিউরাস এবং সালফিউরিক অ্যাসিড উৎপন্ন করে তাজমহলের মার্বেলের উপর পড়বে। আর মার্বেলের মধ্যে ক্যালসিয়াম থাকে, ক্যালসিয়াম কার্বনেট হচ্ছে মার্বেলের একটা প্রধান উপাদান। তার সঙ্গে যখনই এই সালফিউরাস ও সালফিউরিক অ্যাসিডের বিক্রিয়া হয়, তখনই ক্যালসিয়াম সালফেট উৎপন্ন হবে। যেহেতু এটা জলে অদ্রাব্য, পয়েন্ট টু বি নোটেড, জলে দ্রাব্য হলে খুব একটা সমস্যা হতো না, তাজমহলের রংটা হয়তো একটু ফ্যাকাশে হয়ে যেত, কিন্তু সাদাই থাকতো। কিন্তু জলে দ্রাব্য নয় বলে ওরা তাজমহলের উপরে একটা ডিপোজিট তৈরি করে ফেলে, একটা ছোপ সৃষ্টি করে। সেই ছোপটা একটু গাঢ় সাদা, এবং পরবর্তীকালে প্রচুর পরিমাণে ক্যালসিয়াম সালফেট বেশ পুরু আস্তরণ জমা হওয়ার ফলে বর্তমানে তাজমহলের সাদা রং প্রায় বিনষ্টই হয়ে গেছে। বর্তমানে তাজমহলের কাছে গেলে আমরা ছবিতে যেরকম দেখতাম যে চকচকে সাদা রং, সেটা কিন্তু আর নেই। কাছ থেকে দেখলে বেশ ভালোই বোঝা যায় যে বিভিন্ন রঙের ছোপ পড়েছে, তার মধ্যে হলদেটে বা কালচে কালচে ছোপ, বিভিন্ন শ্যাওলা জাতীয়। সেগুলি রেস্টোরেশনের কাজ বর্তমানে কিছুটা হলেও এগিয়েছে, সরকার থেকে করা হচ্ছে, তবে সম্পূর্ণভাবে রেস্টোর করা যায়নি বা সম্ভব হচ্ছে না। তো এই হচ্ছে তাজমহলের হলুদ ছোপের জন্য দায়ী গ্যাসটার নাম, এখান থেকে পেয়ে গেলাম। এবারে যাদের এই এতগুলো তথ্য মনে রাখা একটু অসুবিধাজনক, এত ব্যাখ্যা, কত সহজে জিনিসটা মনে রাখা যায় আমরা দেখব। সালফার এর রং কিরকম না হলুদ। সালফার হলুদ বর্ণের। নেট খুলে, এখন তো নেটের যুগ, সবার কাছেই আছে প্রায় ইন্টারনেট, নেট খুলে সালফার সার্চ করলেই দেখা যাবে যে সালফার হচ্ছে হলুদ বর্ণের। তাহলে হলুদ ছোপ সৃষ্টি করবে কোন পদার্থটা না যার মধ্যে সালফার আছে সেটা। পদার্থটা হলুদ হলেই তার যৌগ হলুদ হবে এরকম কোনো কথা কেমিস্ট্রিতে নেই, অবশ্য কেমিস্ট্রি এরকম বলে না, কিন্তু এটা আমরা মনে রাখার সুবিধার জন্য ভাবতে বলছি যে সালফার যেহেতু হলুদ, তাই তাজমহলের হলুদ ছোপ সেটা সৃষ্টি করবে নিশ্চয়ই সালফার ঘটিত অক্সাইডটাই, অর্থাৎ সালফার ডাইঅক্সাইডটা। এটাই হচ্ছে আমাদের আইডিয়া।
তো আজকের ক্লাস এই পর্যন্ত। যে প্রশ্নগুলির উত্তর আমরা আলোচনা করলাম সেগুলি নিয়ে একটু ভাবতে থাকো, একটু দেখতে থাকো। আর যেসব নেমোনিক্স গুলো নিয়ে আরো আলোচনার আমাদের সুযোগ রয়েছে ইউটিউব ভিডিওগুলিতে, আগামী আমাদের যে আপলোডেড হবে বা আপডেটেড পাবে তোমরা, ইউটিউব ভিডিওগুলিকে ফলো করতে হবে। আর অবশ্যই পরবর্তী ক্লাসগুলিকে আরো অন্যান্য বিভিন্ন ফ্যাকাল্টি থেকে আরো তোমাদেরকে এরকম বিভিন্ন টপিক ওয়াইজ, বিভিন্ন সাবজেক্ট ওয়াইজ ক্লাসেস দেওয়া হচ্ছে, সেগুলোকেও ফলো করতে হবে। যারা যারা যেসব স্টুডেন্টস এই ক্লাসে অংশগ্রহণ করলে, ক্লাসটি লাইভ দেখলে, তাদের সবাইকে ধন্যবাদ। সম্ভব হলে চ্যানেলটি এবং এই ক্লাসটিকে তোমরা লাইক দিয়ে তোমরা নিজেদের মধ্যে শেয়ার করতে পারো, একটা কমিউনিটি গড়ে তোলো, একটা গ্রুপ স্টাডির জায়গা তৈরি করো সবাই মিলে। আমাদের লক্ষ্য সামনে রাখতে হবে, এগিয়ে যেতে হবে। আমরা প্রতিকূল পরিস্থিতিতে আছি, কিন্তু এই পরিস্থিতিকে আমরা অবশ্যই জয় করব। আর তার জন্য অ্যাচিভার্সিটি তোমাদের পাশেই আছে, আমি তোমাদের পাশেই আছি। আজকের ক্লাস এইটুকু বলেই শেষ করলাম। খুব শীঘ্রই পরের উইকে আমরা নেক্সট আপডেটস নিয়ে আসব। আমরা এখানেই শেষ করছি ক্লাস। এখানে আমি একটা কমেন্ট পেয়েছি যে অ্যান্সারগুলো বলে দেওয়ার জন্য। তো আমি অ্যান্সারগুলো একটু তাহলে চটপট লিখে দিয়ে ক্লাসটা শেষ করি। অ্যান্সারগুলো আমি একটু নোট করে দিচ্ছি তাহলে। অ্যান্সারগুলো এরকম ছিল: একের অপশন বি শুষ্ক বরফ, দুয়ের দাগের অপশন ছিল সি জেমস চ্যাডউইক, তিনের দাগে এ কুলম্বের সূত্র, চারের দাগে এ সালফেনিক অ্যাসিড, পাঁচের দাগে ডি অ্যাসিটিক অ্যাসিড, ছয়ের দাগে ক্যালসিয়াম সালফেট এ জিপসাম, সাতের দাগে প্রশ্ন ছিল সবচেয়ে প্রচুরণক্ষম ধাতু সোনা, আটের দাগে তড়িৎচুম্বকীয় তত্ত্ব প্রণেতা অ্যাম্পিয়ার, নয়ের দাগে বি গ্যালভানাইজেশন দস্তা, দশের দাগে ওজোন ধ্বংসকারী ওডিএস হচ্ছে ক্লোরিন। এরপর 11 সবচেয়ে বেশি সক্রিয় ধাতু আমরা অপশন থেকে করেছিলাম ডি। 12 দাগে ধাতুকল্প সিলিকন, সার্বজনীন মহাকর্ষ সূত্র নিউটন। 14 দাগে ভর এবং ওজন পৃথক হওয়ার কারণ। 15 পারমাণবিক বোমা তৈরি নিউক্লিয় বিভাজন নীতি। 15 দাগে ছিল কোরান্ডাম কোন ধাতুর খনিজ ডি। 16 পারমাণবিক বোমা তৈরির নীতি নিউক্লিয় বিভাজন। বিষম দৃষ্টির ত্রুটি বাইফোকাল লেন্স। 18 ব্লিচিং পাউডার ক্যালসিয়াম হাইপোক্লোরাইট, প্লাম পুডিং মডেল টমসন। অনবীকরণযোগ্য শক্তি পেট্রোলিয়াম। বাদামি হীরা লিগনাইট। 22 গভীরতম ক্ষত জলীয় বাষ্প। 23 পৃথিবীর বায়ুমণ্ডলে সবচেয়ে বেশি পরিমাণে প্রাপ্ত নিষ্ক্রিয় গ্যাস আর্গন। 24 হচ্ছে রেডিয়াম খনিতে কি গ্যাস পাওয়া যায় রেডন। আর 25 তাজমহলের হলুদ রং সৃষ্টির জন্য সালফার হলুদ, তাই সালফারের যৌগ সালফার ডাই অক্সাইড। যারা উপস্থিত আছো তারা স্ক্রিনশট নিয়ে নিতে পারো অথবা লিখেও নিতে পারো, যার যেটা সুবিধা মনে হবে।
সবাইকে আরো একবার ধন্যবাদ ক্লাসটি দেখার জন্য। লাইক এবং শেয়ার করতে অনুরোধ জানাবো, আর পরবর্তী ক্লাসের আপডেটস গুলো পেতে থাকো। ধন্যবাদ।